আমার প্রথম সাক্ষাৎ ম্যাডামের সাথে, তখন মানসিকভাবে উনি রাজনীতি করার একটা প্রস্তুতি নিচ্ছে। আনুষ্ঠানিকভাবে তখনও তিনি রাজনীতিতে অংশগ্রহণ করেন নাই। ওনার বাসায় ডাকলে ওনার সাথে কথা হয়। আমি তখন যুবদল করি, যুবদলের দপ্তর সম্পাদক। আমরা জনাদর্শক লোক, ওনার উনি গেলাম। ফেরতের পথে ডিজিডিএফআই ইন্টেলিজেন্স আমাদেরকে নানাভাবে হয়রানি করলো। আমরা বাচ্চাটা উঠে কোনো রকম চলে আসলাম। না, আমার প্রথম দিনের সাক্ষাৎটা ওনার সাথে যে কথা হয়েছে সেটা কোনো একটা প্রশ্নের উত্তরে আমি হঠাৎ ওনার সাথে একটু তর্কে জড়ায় গেলাম। আমার সাথে ওনার প্রথম সাক্ষাৎটা একটা তর্কের মধ্য দিয়ে। পরবর্তী পর্যায়ে আমি ওনাকে আহ্বান করলাম, আপনার রাজনীতি করেন, আপনি রাজনীতি করতে পারলেই সঠিক ব্যাঠিক ভালো মন্দ নাকি, কে কথা বলে কাজ করে না, কে কাজ করে কথা বলে না, সবই বুঝতে পারবেন। চলে আসলাম। তারপরে যাই হোক, উনি আনুষ্ঠানিককে যখন রাজনীতিতে নামলেন, মাস তিনেকের মধ্যে আমি ওনার নজরে পড়লাম কর্মকাণ্ডে। সেখান থেকে আমার যাত্রা শুরু। প্রায় 42 বছর আমি ওনার সাথে রাজনীতিতে, ওনার সান্নিধ্যে, ওনার ছায়ায়, ওনার স্নেহে আমি রাজনীতিটা করছি খুব স্বাচ্ছন্দ্যে। এবং স্বাচ্ছন্দ্যে করছি না, অনেকটা উৎসাহের মধ্যে দিয়ে করছি, অনেকটা সাহসিকতার মধ্যে দিয়ে করছি। সেখানে উনি যখন বাইরে সফর শুরু করলেন, ওনার প্রথম সফরে আমি গেলাম। সেখানে আমার বক্তব্য উনি খুব হলেন, খুব মুগ্ধ হইলেন। আমি বক্তৃতা কেন শর্ট করলাম সেটা উনি পরে আমাকে প্রশ্ন করলেন। আমি বললাম, সিনিয়র আরও লোক আছে। বললেন, না, আপনার বক্তব্য ভালো শুনতেছেন। যখন খাওয়ার টেবিলে, সিরাজগঞ্জে খাওয়ার টেবিলে আমাকে আবার খুঁজে ডেকে নিল। ওনার সাথে বসে খেলাম। তারপর থেকে আমার যাত্রা শুরু ওনার সাথে রাজনীতির একদম সক্রিয় ভূমিকা বলতে শেষ, ওনার মৃত্যুর আগ পর্যন্ত। আমার জানা মতে একটা সফর ছাড়া বাংলাদেশে উনি যত সফর করছেন এরশাদ বিরোধী আন্দোলনে, প্রত্যেকটা সফরে আমি ওনার সাথে থাকতাম। থাকতাম মানে থাকতে হতো, অর্থাৎ প্রত্যেকটা সফরে উনি আমাকে মানে যেতে বাধ্যই করতে বলা যায়। এবং বিশেষ করে রাজনৈতিক যে মাঠের বক্তৃতা, সাধারণ মানুষকে সামনে, এই বক্তব্যগুলি আমার বক্তব্যগুলো ওনার কাছে খুব ভালো লাগতো। সেই কারণে আমাকে উনি অধিক সময় দিতেন কথা বলার জন্য। আমার সিনিয়রদেরকেও এত সময় দিতেন না। তো যাই হোক, বিশেষ করে আমি যেটা বলবো, এরশাদ বিরোধী আন্দোলনে একদম কাছাকাছি ঘনিষ্ঠজন হিসাবে, আবার যুবদলের দায়িত্ব পাওয়া, সব কিছু মিলেই আমি যেমন দ্বিধাহীনভাবে কাজ করছি, আমার মনে উনিও দ্বিধাহীনভাবেই আমাকে একটা বিশ্বস্ততার খাতায় একটা সাহসী স্পষ্টবাসী হিসাবে জানতেন, চিনতেন। ওনার সাথে কত হাজারবার এক টেবিলে ভাত খেয়েছি, কোনো তার হিসাব নাই। আর ওই খেতে বসলেই ওনার একটা অভ্যাস ছিল, ওই টেবিলে যারা যারা একসঙ্গে বসতো সবাই কিছু না কিছু উনি সার্ভ করতেন নিজে, দিতেন। এটা ওনার একটা খুব বিরল গুণ। আমার ব্যাপারে উনি সবসময় একটু থাকতেন এই জন্য যে আমি সবসময় কম খাইতে অভ্যস্ত। আমার এই কম খাওয়াটার ক্ষেত্রে উনি মাঝে মাঝে খুব ধমক দিতেন, এই খাও, না খাইলে কাজ করবা কিনা। আর মাঝে মাঝে ইশারায় থাপড় দেখাইত। এটা এটা একটা, এই যে থাপড়টা দেখাইতো, এটার মধ্যে যে কতটুকু ভালোবাসা গভীর আর কতটুকু স্নেহ, বা অনেক সময়
ওনার যে মাঝে মাঝে শাসন বা ধমক দিত, ওটার মধ্যেও কিন্তু একটা ভালোবাসা খুঁজে পেতাম। এই কোনো একটা কাজ ধরে এই কান কিন্তু ছেড়ে পেলাম, এমন বলতো। এর বেশি না কিন্তু। আবার উনি এইটুকু আবার জানতো আমার আমার সম্পর্কে, যে রাগ করে কথা বলে আমি কাজ করব না। আর আমাকে যদি আদর করে কথা বলে, তাদের সেটা যত কঠিন কাজ হোক সেটা আমি করব। এই কারণে আমার সাথে উনি খুব এই ব্যাপারে ব্যালেন্স ছিল। অর্থাৎ ওনার শাসনের মধ্যে এক ধরনের স্নেহ ছিল, যে স্নেহটা কিন্তু আমাদেরকে আকৃষ্ট করছে সব কাজ করতে। আর ব্যক্তিগত জীবনে ওনাকে আমি যতটুকু বুঝছি ততটুকু আমি বুঝাইতে পারবো না। কারণ ৪২ বছরের পথ চলা, আমি স্মৃতিচারণের কোনো শেষ নাই। অনেক ঘটনা, কোনো ঘটনা ব্যক্ত করা যাবে, কোনো ঘটনা ব্যক্ত করাও যাবে না, এমনও ঘটনা আছে। মানে কাজ করতে গেলে যা হয়, মানে একটা আন্দোলন করতে গেলে যা হয়, আন্দোলনের সব কথা তো বলা যাবে না। কৌশলগত অনেক বিষয় থাকে। কৌশলগত বিষয়গুলাই এগুলো যদি আমি বইয়ে লিখতে যাই, তাও বলতে হবে যে আরও কয়েক বছর পরে ছাড়তে হবে। কারণ কৌশলগত বিষয়গুলি যে ছিল, বা ওনার দীর্ঘদিন এরশাদ বিরোধী আন্দোলন বা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, ওনার যে কিছু গোপন কাজ ছিল যেগুলো আমরা করতাম, সেগুলো তো এই মুহূর্তে বলা যাবে না। অথবা 111-এর যে একটা তাণ্ডব, এই তাণ্ডবে ওনার সাথে আমি মানে জেল থাকা না থাকা যাই হোক 2টি বৎসর অত্যন্ত ঘনিষ্ঠভাবে আমি কাজ করছি। তো তো এখন ধরেন কেউ বাঁচার জন্য নাকি, তখন নানাভাবে বাঁচার জন্য, সে আর্মি হোক বা সরকারের রোশানল থেকে বাঁচার জন্য হোক, অথবা দুর্নীতি দমন কমিশনের থেকে বাঁচার জন্যই হোক না কেন, অনেকেই কিন্তু তখন আমার নেত্রী বেগম খালেদা জিয়া, এমনকি তারেক রহমানের বিরুদ্ধে অনেকে টেলিভিশনে পত্র পত্রিকায় খুব সোচ্চার ছিল। যদিও তারা এখন লাইমলাইটে আছে, বিএনপিতে খুব কী বলে আপনাদের চোখে প্রভাবশালী, খ্যাতনামা, কিন্তু ওনাদের কর্মকাণ্ডগুলাই 111-এর সময় কী ছিল, সে কথাগুলি একজন সহকর্মী হিসাবে তাদের সম্মানটা আমি হানি করতে পারি না, এই জন্য আমি সব কথা বলতে পারবো না। কিন্তু আমি একটু বলতে পারবো যে গুলির মুখে দাঁড়াই তো আমি কখনো ভীত হই নাই, এবং 111-এর সময় বুক টান করে এই ষড়যন্ত্র মোকাবেলার ক্ষেত্রেও কিন্তু আমি কোনো মতোই পিছপা হইনি। আপনারা খেয়াল করবেন, হাসিনা যেদিন অ্যারেস্ট হয়, সেদিন হাসিনা সে অসৎ আচরণের কারণে ম্যাডাম একটা বিবৃতি দেয়। তো আমাকে টেলিফোনে বললো যে সন্ধ্যা হতে এটা কী হলো, যে ম্যাডাম একটা স্টেটমেন্ট দেন। তো উনি একটা স্টেটমেন্ট দিল। উনি হাসিনার বাড়িতে যাইতে আগ্রহ প্রকাশ করলো, যখন বিদেশ থেকে ফেরত আসলো সেদিনও তাকে একটা অভিনন্দন বার্তা দিল দেশে ফেরত আসার জন্য, এবং উনি যেতে চাইলেন কিন্তু যেতে পারলেন না, তখন আর্মির কারণে বাড়ি থেকে ওনাকে বেরোতে দিল না। এবং খেয়াল করবেন, তিনি বলছেন উনি নানা সময় নানাভাবেই আমাকেই করছেন নাকি, আমার বিরুদ্ধে নানা মন্তব্য করছেন। তারপর আমি মনে করি একজন রাজনৈতিক নেত্রী হিসেবে তার সাথে এই ধরনের আচরণ করাটা কোনো মতোই গ্রহণযোগ্য না। উনি তীব্র প্রতিবাদ করছেন, কিন্তু উল্টা চ্যাপ্টার থেকে এটা কিন্তু কখনোই আসে নাই। এবং মনে হয় 16ই নভেম্বর 7 সাল যখন আসলো আপনার সিডর হইল দক্ষিণাঞ্চলে, সেই সিডরের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে একটা কমিটি হলে সেটা আমি প্রধান ছিলাম। তখন আমি এটা প্রেস ব্রিফিংয়ের মধ্যে আমি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার মুক্তিটা দাবি করলাম। এতে আমার দলের কিছু লোক অসন্তুষ্ট হইল, স্বাভাবিক। এমনকি আওয়ামী লীগের লোক অসন্তুষ্ট হইল। তা আমাকে খন্দকার দেলোয়ার হোসেন বলল, ভাই তোমার আর কি দিয়া করুন, তুমি পলিটিশিয়ান হবা, তুমি তো পলিটিশিয়ান হয়ে গেছো। আজকে যে স্টেটমেন্ট দিলা তুমি কারেজিয়াসলি, ইটস পলিটিক্স। অর্থাৎ দুই নেত্রীর মুক্তি একসঙ্গে চাইলাম।
কিন্তু এটা কিন্তু যে দুই নেত্রীর মুক্তিটা চাইলাম, এটা কিন্তু আমার পার্সোনাল সিদ্ধান্ত না। কারণ তখন ম্যাডাম গ্রেপ্তার, কিন্তু ম্যাডাম গ্রেপ্তারের আগেই ওনার সাথে আমার 2.5 ঘন্টা কৌশলগত আলাপ হয়। সেই আলাপের মধ্যে আমরা 3 জন লোক ছিলাম, ডক্টর জুবাইদা রহমান, আমি, ম্যাডাম। এই 3 জন 2.5 ঘন্টা আলাপ করছে কৌশলগত দিকগুলো। সেই কৌশলের মধ্যেই আমরা রাজনীতিকরণ বা 2 থিওরি যেটাই বলেন, অর্থাৎ রাজনীতিতে রাজনীতিবিদদেরকে যেভাবে মানে করা, হেয় করার মধ্য দিয়ে জনগণের কাছে ঘৃণিত করার যে একটা অপচেষ্টা ছিল 1/11, সেই ক্ষেত্রে আমরা একমত হলাম যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, তার সাথে বিরোধিতা থাকবে রাজনৈতিক, কিন্তু এই বিষয়টা আমার মনে হয় যে কমন, যে এটা হলো রাজনীতিকরণের প্রক্রিয়া, সো দ্যাট রাজনীতি এবং রাজনৈতিক নেতৃত্বের পক্ষে একসঙ্গে একযোগে কথা বলতে হবে। এবং ওনার নির্দেশটা আমার কাছে ছিল বলেই কিন্তু আমি শেখ হাসিনার মুক্তিটা চাইলাম। এবং যে আওয়ামী লীগের মধ্যে যে বিরাগভাজন, সেটা বাংলা ভীষণ একটা প্রতিষ্ঠাবাসীতে উপস্থিত হলে আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, তোফায়েল আহমেদ, হাসানুল হকিনু অনেকেই উপস্থিত। সেদিন আমু সরাসরি আমাকে অ্যাটাক করলো, বলল, এই আমাদের নেতৃত্ব নিয়ে আপনার টানাটানি করেন কেন? যে আপনার নেতৃত্ব নিয়ে টানাটানি করুন, এমন অশোভন কথা বলেন কেন? তখন বলল, না আপনি তার মুক্তি চান। আমি চাই। কেন চান? আপনার নেত্রীর মুক্তি আপনি চান গা, আমার নেত্রীর মুক্তি আপনার চাইতে হইব কেন? আমি যে আপনারা পারেন না তাই। আমি তো ভাবছিলাম ওটা সাধুবাদ জানাবেন, তা আপনি জানান না কেন? বলে, আমি যদি জানাই তাহলে জেলে যেতে হইব, আর যদি না জানাই তাহলে আমার কর্মীদের মার খাইতে হইব। ওকে। আমি ও তখন তোফায়েল আহমেদ খুব কৌশলগত নাম, ভাই থামেন, আপনি আমি পারি না, ও পারে, ওরে পারতে দেন। কৌশলগতভাবে বললো কথাটা। তখন আমার ওই যুবলীগের ছেলেদের সাথে একটা সম্পর্ক হয়ে গেল। এই যে জাহাঙ্গীর কবির নানক, তারপরে যে আরেকটা ছিল কি আজম, সেক্রেটারি যুবলীগের, ওরা বিদেশে ছিল, ওরা প্রায় এবারে টেলিফোনে আমার সাথে কথা বলতো। অর্থাৎ ওই সময়ের মধ্যে আমি আওয়ামী লীগের হাসিনার পক্ষে যারা ছিল তাদের কাছে খুব একজন ভালো লোক হিসেবে বিবেচিত। যাই হোক, এখন এইটু আমার দলও পরে এটা স্বাচ্ছন্দ্য নিল যে না, উই শুড ফাইট ইউনাইটেডলি, বিকজ অরাজনৈতিক কর্তৃত্ব রাজনীতিবিদদেরকে করা, বিতাড়িত করার যে কৌশল, অপকৌশলটাকে মোকাবেলা করা। এই জন্য আমার ক্রস ফায়ারে যাওয়া, ওইটা যাওয়া, সেটা যাওয়া, এরকম হুমকি ধুমকি সব বহু পাইছি, বাট আই ডিড নট কেয়ার ফর দ্যাট। হ্যাঁ, তা এখন আমি একটা পুরস্কার পাইছি। তো শেখ হাসিনা সরকার গঠন করার পরে 8 সালে বা 9 সালে 1 মাসের মাথায় আমি প্রথম কিন্তু গ্রেপ্তার হয়েছে এবং জেলে গেছি। উনি আমাকে গিফট করছেন একটা প্রথমে। তো আমি এটুকু বলতে পারি, চ্যালেঞ্জ, শেখ হাসিনা মুক্তি পাওয়ার আগের দিন পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতা শেখ হাসিনার মুক্তি চায় না। উনি কানে শোনে না, উনি চোখে দেখে না, তার চিকিৎসার জন্য কি দেশে বিদেশে পাঠানো, এগুলোই বলতো, কিন্তু মুক্তির কথা বলতো না। এবং আমি যেদিন মুক্তি চাইলাম সেদিন জিল্লুর রহমান আমাকে টেলিফোন করছিল, প্রয়াত রাষ্ট্রপতি। ভাই, তোমার একটু দেখতে মন চায়। কেন? তোমার বুকের সিনাটার মাপ কত? তুমি যেভাবে বলে ফেললা, আমি তো বলতে চাই, আমি তো পারি না। আমি যে আকার ইঙ্গিতে বলবেন, কী করবেন? আমি কেন পারেন না? তো আমার পাশে তো সবাই বসে থাকে, তার মানে আওয়ামী লীগের অন্যান্য যারা তথাকথিত সংস্কারপন্থী তার পাশে বসে থাকে, সেই জন্য বলতে পারে না। তা যাই হোক, এটার জন্য আমার প্রশংসিত হওয়ার কিছু নাই। আমি যে কথাটা বোঝাইতে চেয়েছি যে বেগম খালেদা তার ডেমোক্রেসির প্রশ্নে, রাজনীতির শিষ্টাচারের প্রশ্নে যে কতটা উদার মনের,